মঙ্গলবার পেহেলগ্রামের জনপ্রিয় মিনি সুইজারল্যান্ডের বৈশরণে পর্যটকদের ওপর হামলা চালিয়েছে জঙ্গিরা। হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত 28 জন, আহতের সংখ্যাও কম নয়। সেই সংখ্যা 50 পার করেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে, কারণ আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় সূত্রের খবর, প্রায় 40 মিনিট ধরে জঙ্গিরা এই তাণ্ডব লীলা চালায়। রীতিমতো পরিচয় জেনে তারপরে হিন্দুদের বেছে বেছে জানে শেষ করা হয় পর্যটকদের। অপারেশনের পর ধীরে সুস্থে এলাকা ছাড়ে জঙ্গিরা। বাংলায় 3 পর্যটকের মৃত্যু হয়েছে এই ঘটনায়। এই ঘটনার পর ভারত এবং পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েছে। অনেক প্রাক্তন সেনা আধিকারিক এবং রাজনৈতিক বিশ্লেষক মনে করেন যে এই পরিস্থিতি আরও খারাপ হতে পারে। এই ঘটনার মূল কারণ ছিল দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট বা TRF নামের একটি সন্ত্রাসী গোষ্ঠীর পরিকল্পনা। এই গোষ্ঠীর মূল লক্ষ্য ছিল ভারতের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করা। এই গোষ্ঠীর সঙ্গে পাকিস্তান সরকারেরও যোগসাজশ রয়েছে। আর এই প্রেক্ষিতে TRF এর বিশেষ শাখা ফ্যালকন স্কোয়াডের নাম উঠে এসেছে। এই ফ্যালকন স্কোয়াড নাকি হামলার নেপথ্যে ছিল। কিন্তু এখন প্রশ্ন হলো, এই ফ্যালকন স্কোয়াড কি, কিভাবে এই স্কোয়াড কাজ করে, সেটাই আপনাদের বলবো। বেশ কিছু বছর আগে এক আলোচনায় উঠে এসেছিল এই স্কোয়াডের নাম। সেই সময় অমরনাথ যাত্রায় এই স্কোয়াড হামলা চালাতে পারে বলে সতর্ক করা হয়েছিল। তখন থেকে TRF এর এই শাখা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল। আসলে এই TRF আর 5টা জঙ্গি সংগঠনের মতোই কাজ করে, কিন্তু এই ফ্যালকন স্কোয়াড সেইভাবে কাজ করে না। এই স্কোয়াডে যারা কাজ করে তারা সবাই কম বয়সী। এদের সদস্য বাছাই প্রক্রিয়াও বেশ আলাদা। এখানে এমন যুবকদের নেওয়া হয় যাদের আগে কোনো অপরাধের রেকর্ড নেই। অস্ত্র চালনাও তাদের পরে শেখানো হয়। তারা হাতে অস্ত্র নিয়ে আক্রমণ করে, পরে পালিয়ে গিয়ে আবার সাধারণ মানুষের ভিড়ে মিশে যেতে পারে। এরা সাধারণ জীবন কাটাতে অভ্যস্ত, তাই ভিড়ের মধ্যে এদের চিহ্নিত করা বেশ কঠিন। মূলত 15 থেকে 18 বছর বয়সের ছেলেদের এই শাখায় নেওয়া হয়। তাদের যাবতীয় ট্রেনিং দেওয়া হয় অনলাইনে। একটা হামলা চালিয়ে তারা আবার সাধারণ জীবন কাটাতে থাকে। সংগঠনের সঙ্গেও তাদের আর কোনো যোগ থাকে না, তাই তাদের হদিশ পাওয়া মুশকিল। মনে করা হচ্ছে মঙ্গলবার পেহেলগাম হামলার নেপথ্যে এই ফ্যালকন স্কোয়াডই রয়েছে। এই ফ্যালকন স্কোয়াডের কথা প্রথম জানা যায় কাশ্মীরের একটা দোকানে হামলার সময়, যখন এক যুবককে গ্রেফতার করা হয়েছিল। ঠিক তখন যে যুবককে গ্রেফতার করা হয়েছিল তার আগে কোনো অপরাধের রেকর্ড ছিল না। তার কাছ থেকে জানা যায় এই ফ্যালকন স্কোয়াডের কথা। প্রসঙ্গত বলি, পেহেলগামে সন্ত্রাসী হামলার পর অনির্দিষ্টকালের জন্য সিন্ধু জল চুক্তি স্থগিত রাখা হয়েছে। এই পদক্ষেপ কোথাও গিয়ে ভারত পাকিস্তানের জলযুদ্ধের সমান। তবে কি এই সিন্ধু চুক্তি কি? আসুন আগে আপনাদের বলি এই সিন্ধু চুক্তিটা কি। 1960 সালে ভারত এবং পাকিস্তান সিন্ধু জল চুক্তিতে স্বাক্ষর করে। অতিরিক্ত স্বাক্ষরকারী হিসেবে উপস্থিত ছিল বিশ্বব্যাংক। এই চুক্তিতে সিন্ধু নদী এবং এর উপনদীগুলোর জল দুই দেশের মধ্যে ন্যায়সঙ্গতভাবে ভাগ করে দেওয়ার কথা ছিল। চুক্তির অধীনে 3টে পূর্বাঞ্চলীয় নদী যেমন বিয়াস, রাভি এবং শতদ্রুর জল ভারতকে, আর 3টে পশ্চিমাঞ্চলীয় নদী চেনাব, সিন্ধু এবং ঝিলমের জল পাকিস্তানকে বরাদ্দ করা হয়েছিল। এই চুক্তি উভয় দেশকে নির্দিষ্ট কিছু উদ্দেশ্যে একে অপরের নদী ব্যবহারের অনুমতি দেয়, যেমন ছোট জলবিদ্যুৎ প্রকল্প, যেখানে খুব কম বা একেবারেই জল সঞ্চয়ের প্রয়োজন হয় না। এই চুক্তির জন্য কে কি সুবিধে পায়? 3টে পূর্বাঞ্চলীয় নদী বিয়াস, রাভি এবং শতদ্রুর জলের ওপর নিয়ন্ত্রণ ভারতকে দেওয়া হয়, যার গড় বার্ষিক প্রবাহ 41 বিলিয়ন বর্গমিটার। তেমনি পশ্চিমাঞ্চলীয় নদী সিন্ধু, চেনাব এবং ঝিলমের জলের ওপর নিয়ন্ত্রণ পাকিস্তানকে দেওয়া হয়, যার গড় বার্ষিক প্রবাহ 99 বিলিয়ন বর্গমিটার। অন্যদিকে সিন্ধু নদীর দ্বারা বহন করা মোট জলের প্রায় 30% পেত ভারত, আর বাকি 70% পাকিস্তান পেত। এই চুক্তি ভারতকে পশ্চিমাঞ্চলীয় নদীগুলির জল সীমিত পর্যায়ে সেচের জন্য এবং বিদ্যুৎ উৎপাদন, নৌ চলাচল, মাছ চাষ ইত্যাদি কাজে সীমাহীন ব্যবহারের অনুমতি দেয়। চুক্তিটা উভয় দেশের নিরাপত্তার সঙ্গে কোনোভাবেই যুক্ত নয়। মঙ্গলবার পেহেলগামের জনপ্রিয় মিনি সুইজারল্যান্ডের বৈশরণে পর্যটকদের ওপর হামলা চালায় জঙ্গিরা। প্রাণ হারিয়েছেন অন্তত 28 জন, আহতের সংখ্যাও কম নয়। সেই সংখ্যাটাও 50 পার করেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে, কারণ আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় সূত্রে খবর, প্রায় 40 মিনিট ধরে জঙ্গিরা এই তাণ্ডব লীলা চালায়। রীতিমতো পরিচয় জেনে তারপরে হিন্দুদের বেছে বেছে জানে শেষ করা হয় পর্যটকদের।
অপারেশনের পর ধীরে সুস্থে এলাকা ছাড়ে জঙ্গিরা। ঘটনায় বাংলার 3 পর্যটকের মৃত্যু হয়েছে। এই ঘটনার পর ভারত এবং পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েছে। অনেক প্রাক্তন সেনা আধিকারিক এবং রাজনৈতিক বিশ্লেষক মনে করেন যে এই পরিস্থিতি আরও খারাপ হতে পারে। এই ঘটনার মূল কারণ ছিল দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট বা TRF নামে একটা সন্ত্রাসী গোষ্ঠীর পরিকল্পনা। এই গোষ্ঠীর মূল লক্ষ্য ছিল কাশ্মীরে সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করা ভারতের, এবং এই গোষ্ঠীর সঙ্গে পাকিস্তান সরকারেরও একটা যোগসাজশ রয়েছে। আর এই প্রেক্ষিতে TRF এর বিশেষ শাখা ফ্যালকন স্কোয়াডের নাম উঠে এসেছে। এই ফ্যালকন স্কোয়াড নাকি হামলার নেপথ্যে। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে কাজ করে এই ফ্যালকন স্কোয়াড। এই ফ্যালকন স্কোয়াড কি সেটাই আপনাদের বলি। বেশ কিছু বছর আগে এক আলোচনায় উঠে এসেছিল এই স্কোয়াডের নাম। সেই সময় অমরনাথ যাত্রা এই স্কোয়াড হামলা চালাতে পারে বলে সতর্ক করা হয়েছিল। তখন থেকেই TRF এর এই শাখা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল। আসলে এই TRF আর 5টা জঙ্গি সংগঠনের মতোই কাজ করে, কিন্তু এই ফ্যালকন স্কোয়াড সেইভাবে কাজ করে না। এই স্কোয়াডে যারা কাজ করে তারা সবাই কম বয়সী। এদের সদস্য বাছাই প্রক্রিয়াও বেশ আলাদা। এখানে এমন যুবকদের নেওয়া হয় যাদের আগে কোনো অপরাধের রেকর্ড নেই। অস্ত্র চালনাও তাদের পরে শেখানো হয়। তারা হাতে অস্ত্র নিয়ে আক্রমণ করে, পরে পালিয়ে গিয়ে আবার সাধারণ মানুষের ভিড়ে মিশে যেতে পারে। এরা সাধারণ জীবন কাটাতে অভ্যস্ত, তাই ভিড়ের মধ্যে এদের চিহ্নিত করা বেশ কঠিন। মূলত 15 থেকে 18 বছর বয়সের ছেলেদের এই শাখায় নেওয়া হয়। তাদের যাবতীয় ট্রেনিং দেওয়া হয় অনলাইনে। একটা হামলা চালিয়ে তারা আবার সাধারণ জীবন কাটাতে থাকে। সংগঠনের সঙ্গে তাদের আর কোনো যোগ থাকে না, তাই তাদের হদিশ পাওয়া মুশকিল। মনে করা হচ্ছে মঙ্গলবার পেহেলগাম হামলার নেপথ্যে ফ্যালকন স্কোয়াডই রয়েছে। এই ফ্যালকন স্কোয়াডের কথা প্রথম জানা যায় কাশ্মীরের একটা দোকানে হামলার সময়, যখন এক যুবককে গ্রেফতার করা হয়েছিল। সেই যুবককে যখন গ্রেফতার করা হয়েছিল তার আগে কোনো অপরাধের রেকর্ড ছিল না। তার কাছ থেকে জানা যায় এই ফ্যালকন স্কোয়াডের নাম। প্রসঙ্গত বলি, পেহেলগামে সন্ত্রাসী হামলার পর অনির্দিষ্টকালের জন্য সিন্ধু জল চুক্তি স্থগিত রাখা হয়েছে। এই পদক্ষেপ কোথাও গিয়ে ভারত পাকিস্তানের জলযুদ্ধের সমান। তবে কি এই সিন্ধু চুক্তি সেটা? আসুন আপনাদেরকে বলি। 1960 সালে ভারত ও পাকিস্তান সিন্ধু জল চুক্তিতে স্বাক্ষর করে। অতিরিক্ত স্বাক্ষরকারী হিসেবে উপস্থিত ছিল বিশ্বব্যাংকও। এই চুক্তিতে সিন্ধু নদী এবং এর উপনদীর জল দুই দেশের মধ্যে ন্যায়সঙ্গতভাবে ভাগ করে দেওয়ার কথা বলা হয়েছিল। চুক্তির অধীনে 3টে পূর্বাঞ্চলীয় নদী বিয়াস, রাভি এবং শতদ্রুত জল ভারতকে, এবং 3টি পশ্চিমাঞ্চলীয় নদী চেনাব, সিন্ধু এবং ঝিলমের জল পাকিস্তানকে বরাদ্দ করা হয়েছিল। এই চুক্তি উভয় দেশকে নির্দিষ্ট কিছু উদ্দেশ্যে একে অপরের নদী ব্যবহারের অনুমতি দেয়, যেমন ছোট জলবিদ্যুৎ প্রকল্প যেখানে খুব কম বা একেবারেই জল সঞ্চয়ের প্রয়োজন হয় না। এই চুক্তির জন্য কে কে সুবিধে পায়? 3টি পূর্বাঞ্চলীয় নদী বিয়াস, রাভি এবং শতদ্রুত জলের ওপর নিয়ন্ত্রণ ভারতকে দেওয়া হয়, যার গড় বার্ষিক প্রবাহ 41 বিলিয়ন বর্গমিটার। সেই রকমই পশ্চিমাঞ্চলীয় নদী সিন্ধু, চেনাব এবং ঝিলমের জলের ওপর নিয়ন্ত্রণ পাকিস্তানকে দেওয়া হয়, যার গড় বার্ষিক প্রবাহ 99 বিলিয়ন বর্গমিটার। অন্যদিকে সিন্ধু নদীর দ্বারা বহন করা মোট জলের প্রায় 30% ভারত পেত, আর বাকি 70% পাকিস্তান পেত। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।